আসসালামু আলাইকুম। এটিএন বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি নাবিলা রহমান। শুরুতেই বিআরবি কেবলস সংবাদ শিরোনাম। 2 মেয়াদের বেশি প্রধানমন্ত্রী না থাকার আইন করে সংবিধান সংশোধন সম্ভব। রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর ক্ষমতার ভারসাম্য দরকার বললেন অ্যাটর্নি জেনারেল। নির্বাচন কমিশন পুনর্গঠনে আইনের পরিবর্তন চান সংস্কার কমিটির প্রধান ড বদিউল আলম। দুদককে ক্ষমতার প্রভাব মুক্ত রাখার পক্ষে ড ইফতেখারুজ্জামান। অন্তর্বর্তী সরকারের সংস্কারের রূপরেখাকে স্বাগত জানালো বিএনপি। স্বল্প সময়ের মধ্যে কাজ শেষ করে জনগণের প্রত্যাশিত নির্বাচন দাবি মির্জা ফখরুলের। এবং রাজধানীর প্রধান সড়কগুলো থেকে অটোরিকশা উচ্ছেদে পুলিশের অভিযান শুরু। দ্রুত বন্ধ না হলে যানজট ও দুর্ঘটনা বাড়ার আশঙ্কা বিশেষজ্ঞদের। শুনছিলেন বিআরবি কেবলস সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। রাষ্ট্রপতি ও সরকার প্রধানের ক্ষমতার ভারসাম্য এবং 2 মেয়াদের বেশি প্রধানমন্ত্রী না থাকার বিধান রেখে একচ্ছত্র ক্ষমতার পথ বন্ধ করা উচিত বলে মনে করেন অ্যাটর্নি জেনারেল আসাদুজ্জামান মিয়া। সুপ্রিম কোর্টের নিজ কার্যালয়ে সাংবাদিকদের তিনি বলেন, সংবিধান পুনর্লিখন ও সংশোধনের এখতিয়ার রয়েছে অন্তর্বর্তীকালীন সরকারের। তবে আইন বিশেষজ্ঞরা বলছেন, সংবিধান পুনর্লিখন করলে প্রশ্নের সম্মুখীন হতে পারে বর্তমান সরকার। আরও জানাচ্ছেন হুমায়ুন চিস্তি। আমাদের উপর যে সংস্কারের গুরু দায়িত্ব দিয়েছেন সেই দায়িত্ব অন্তর্বর্তীকালীন সরকারের মাসপূর্তি উপলক্ষে জাতির উদ্দেশ্যে দেওয়া ভাষণে রাষ্ট্র সংস্কারে 6টি কমিশন গঠনের কথা জানান প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইউনূস। অ্যাটর্নি জেনারেল আসাদুজ্জামান বলেন, জনসাধারণের আকাঙ্ক্ষার ভিত্তিতেই এ সংস্কারে হাত দিয়েছেন প্রধান উপদেষ্টা। আমরা চাই বিচার বিভাগ প্রজাতন্ত্রের সার্বভৌম ক্ষমতা প্রয়োগ করুক, বিচার বিভাগ মানুষের অধিকার প্রতিষ্ঠায় পাশে দাঁড়াক। এই সংবিধানে রাষ্ট্রপতির ক্ষমতাটা খুবই ন্যূনতম। কার্যত বাংলাদেশের আইন বিভাগ, শাসন বিভাগ, বিচার বিভাগ একক ব্যক্তির নিয়ন্ত্রণে চলে গিয়েছিল। আমার ব্যক্তিগত মত, নট অ্যাটর্নি জেনারেল হিসেবে, 70 অনুচ্ছেদ সংস্কার প্রয়োজন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন অনুষদের ডিন নকিব মোহাম্মদ নসরুল্লাহ মনে করেন, সংবিধান পুনর্লিখন না করে গণতন্ত্র বিরোধী অনুচ্ছেদগুলো সংশোধন করা প্রয়োজন। উচ্চ আদালতের মাধ্যমে সংশোধিত সংবিধানের বৈধতা নেওয়া যেতে পারে বলেও মনে করেন তিনি। রিরাইট করার যে কথাটা, এই রিরাইট করার কথা বর্তমান এই ইন্টারিম রেজিমের দ্বারা করা এটা চ্যালেঞ্জিং। অনেকগুলো প্রশ্নের অবতারণা হবে, এটা করতে পারে কিনা। ইনস্টিটিউশনে একটা জিনিস দেখেছি, আমাদের অনেক কিছু পরিবর্তন হয়েছে, এটাকে চ্যালেঞ্জ করা হয়েছে সুপ্রিম কোর্টের। সুপ্রিম কোর্টের চ্যালেঞ্জ করা হলে সুপ্রিম কোর্টের রায়ের মাধ্যমেই এই পরিবর্তনটা সাধিত হয়েছে। যদি আমরা মামলার মাধ্যমে করি তাহলে দেখা যাচ্ছে যে আর পরবর্তী পার্লামেন্টের অ্যাপ্রুভালেরও কি হবে না, দরকার হবে না। এটা আমরা, কারণ এখানে যে পরিবর্তনটা সুপ্রিম কোর্টের জাজমেন্ট, এটা টার্নস এ ল, পার্ট অফ ল। নতুন সংশোধিত সংবিধানের প্রস্তাবনায় 71-এর শহীদদের পাশাপাশি 2024-এ ছাত্র জনতার আন্দোলনে শহীদদের বিষয় অন্তর্ভুক্ত করা প্রয়োজন বলেও মনে করেন এ আইন শিক্ষাবিদ। হুমায়ুন চিস্তি, এটিএন বাংলা, ঢাকা। রাজনৈতিক সম্মতির ভিত্তিতে নির্বাচন কমিশন পুনর্গঠনে বর্তমান আইনের পরিবর্তন চেয়েছেন ইসি সংস্কার কমিটির প্রধান ড বদিউল আলম মজুমদার। অন্যদিকে সাংবিধানিক প্রতিষ্ঠানের মর্যাদা দিয়ে দুর্নীতি দমন কমিশনকে ক্ষমতার প্রভাবমুক্ত রাখার পক্ষে আরেক সংস্কার কমিটির প্রধান ড ইফতেখারুজ্জামান। তবে রাজনৈতিক সংস্কৃতির পরিবর্তন না হলে এসব সংস্কার দীর্ঘমেয়াদে কার্যকর হবে না বলে মনে করেন তারা। বিস্তারিত জানাচ্ছেন একরামুল হক সায়েম। দীর্ঘদিন নির্বাচন ইস্যুতে নানা দাবি দাওয়া নিয়ে সরব সুশাসনের জন্য নাগরিক সুজনের সম্পাদক ডক্টর বদিউল আলম মজুমদার এবার নিজেই দায়িত্ব পেলেন নির্বাচন কমিশন সংস্কারের। এখনো আনুষ্ঠানিক দায়িত্ব না নিলেও নির্বাচন কমিশন গঠন ও নির্বাচনী আইন সংস্কার নিয়ে নিজের ভাবনা তুলে ধরেন তিনি। নির্বাচন কমিশন যে একটা নিয়োগ আইন আছে, যেটা কোনোভাবে গ্রহণযোগ্য নয়, সেটা পরিবর্তন করতে হবে। যে আইন আছে এটা তো আগের প্রজ্ঞাপনটাকে আইন হিসাবে সংসদে পাশ করেছে এবং সাথে একটা ইনডেমনিটি ক্লজ, দায় মুক্তির বিধান যুক্ত করেছে। এই আইনটা একটা সম্মতির ভিত্তিতে হওয়া দরকার, আমাদের রাজনৈতিক সমঝোতার অংশ হওয়া দরকার। তার মতে অগ্রহণযোগ্য নির্বাচন বন্ধে অতীতে ক্ষমতার সঠিক ব্যবহার করেনি সাংবিধানিক প্রতিষ্ঠানটি। নির্বাচন কমিশন সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন নিশ্চিত করতে পারে না, কিন্তু নির্বাচন কমিশন ইচ্ছা করলে অগ্রহণযোগ্য নির্বাচন সেটা বন্ধ করতে পারে, সেই ক্ষমতা তাদের আছে।
অন্যদিকে দুর্নীতির বিরুদ্ধে সবসময় সোচ্চার থাকা সংস্থা ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ টিআইবির নির্বাহী পরিচালক ডক্টর ইফতেখারুজ্জামান দায়িত্ব পেয়েছেন দুর্নীতি দমন সংস্কার কমিশনের। বলেন, দুদককে ক্ষমতার প্রভাব মুক্ত রাখাই বড় চ্যালেঞ্জ। যে প্রতিষ্ঠানটি স্বাধীন নিরপেক্ষ হওয়ার কথা ছিল সেটি পরবর্তীতে এই ইতিমধ্যে আবার সরকারের কর্তৃত্বাধীন প্রতিষ্ঠান হয়ে গেছে। দুদকের যে স্ট্যাটাসটা, সেই স্ট্যাটাসটা যেন সাংবিধানিক হয় সেটি কিন্তু এখনো পর্যন্ত করা হয়নি। প্রথম থেকে এটা হওয়ার কথা ছিল। একটি প্রস্তাব আমাদের দীর্ঘদিনই ছিল, দুদকের নিজস্ব একটা প্রসিকিউশন ইউনিট থাকার প্রয়োজন। এই দুই সংস্কার কমিটির প্রধানই মনে করেন, কেবল এসব প্রতিষ্ঠানই নয়, দরকার রাজনৈতিক ও আমলাতান্ত্রিক সংস্কারেরও। সংস্কার করা যাবে, এগুলো আইনের বইতে, তারপরে কিংবা বিভিন্ন রকম বিধিবিধানে অন্তর্ভুক্ত হইতে পারে, কিন্তু এগুলো কার্যকর হবে না যতদিন পর্যন্ত আমাদের রাজনৈতিক সংস্কৃতি পরিবর্তন আসে। দুদক, আমরা যদি একটা আদর্শ দুদক পেয়ে যাই হাইপোথেটিক্যালি, তাহলেও কিন্তু বাংলাদেশের মতো দেশে, পৃথিবীর সব দেশের মতোই দুর্নীতি কার্যকরভাবে নিয়ন্ত্রণ হবে না যতক্ষণ পর্যন্ত না যারা রাজনৈতিকভাবে ক্ষমতায় থাকবেন, যারা আমলাতান্ত্রিকভাবে ক্ষমতায় থাকবেন, তাদের মধ্যে এই মানসিকতা সৃষ্টি না হয় যে আমাদের যে দুর্নীতি, আমাদের যে ছাত্র জনতার মূল চেতনা যে দুর্নীতি যেই করুক না কেন, তার পরিচয় অবস্থান যাই থাকুক না কেন, তাকে বিচার আওতায় আনতে হবে। 1 অক্টোবর থেকে কাজ শুরু হবে অন্তর্বর্তীকালীন সরকারের 6টি সংস্কার কমিটির কাজ। সময় বেঁধে দেওয়া হয়েছে 3 মাস। ইকরামুল হক সায়েম, এটিএন বাংলা, ঢাকা। স্বল্প সময়ের মধ্যে ঘোষিত সংস্কার কাজ শেষ করে অন্তর্বর্তী সরকার জনগণের প্রত্যাশিত নির্বাচন দেবে বলে আশা বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের। অন্তর্বর্তীকালীন সরকারের সংস্কারের রূপরেখাকে স্বাগত জানিয়ে তিনি বলেন, গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে আসা অন্তর্বর্তী সরকার জনগণের আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটাবে। কামরুজ্জামান রাজীবের রিপোর্ট। দলের নয়াপল্টন কেন্দ্রীয় কার্যালয়ে 15 সেপ্টেম্বর গণতন্ত্র দিবস উপলক্ষে সমাবেশের সমন্বয় সভা শেষে সংবাদ সম্মেলনে সাংবাদিকদের মুখোমুখি হন বিএনপি মহাসচিব। এ সময় অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের ঘোষিত সংস্কারের রূপরেখার বিষয়ে প্রতিক্রিয়া ব্যক্ত করেন মির্জা ফখরুল। দ্রুত সংস্কারের কাজ শেষ করে জনগণের আকাঙ্ক্ষা পূরণের আহ্বান জানিয়ে তিনি বলেন, জনগণ কি চায় তা উপলব্ধি করে অন্তর্বর্তী সরকারকে কাজ করতে হবে। বিজয়ের সুফল যাতে কেউ নষ্ট করতে না পারে, সেজন্য শিগগিরই জনগণের সরকার প্রতিষ্ঠার দিকে এগিয়ে যেতে হবে। প্রধান উপদেষ্টা তিনি একটি বক্তৃতা দিয়েছেন, বক্তব্য রেখেছেন জাতির উদ্দেশ্যে, এবং সেই বক্তব্যে তিনি কিছু সংস্কারের কথা বলেছেন, কতগুলো বিষয়, এবং তিনি মোটামুটিভাবে তার যে একটা ভিশন এই ইন্টারিম সরকারের, সেই ভিশনটার কথা মোটামুটি যাবে মোটা দাগে তিনি তুলে ধরেছেন। সেই ক্ষেত্রে অতি দ্রুত যেন এই সংস্কারের কাজগুলো শেষ করা হয়। আমরা এই ইন্টারিম গভর্নমেন্টের সাফল্য কামনা করি, কারণ এই ইন্টারিম গভর্নমেন্ট আন্দোলনের মধ্য দিয়ে এসছে। আমরা আশা করব যে তারা জনগণের আশা আকাঙ্ক্ষার প্রতিফলন তারা ঘটাবে। পরিকল্পিতভাবে ছাত্র জনতার গণ অভ্যুত্থানকে নস্যাতের ষড়যন্ত্র চলছে অভিযোগ করে ফখরুল বলেন, পতিত ফ্যাসিবাদ শেখ হাসিনা দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টা চালাচ্ছে। ঐক্যবদ্ধ থেকে সব ষড়যন্ত্র প্রতিহত করার আহ্বান জানান তিনি। পতিত ফ্যাসিবাদ হাসিনা বিদেশে, ভারতবর্ষে আশ্রয় নিয়েছেন, এবং সেখান থেকে যে অপপ্রচার চালানো হচ্ছে আপনার এই বাংলাদেশ সম্পর্কে, মানুষের সম্পর্কে, এই অপপ্রচারগুলো কখনোই গ্রহণযোগ্য হতে পারে না। বাংলাদেশের মানুষ এটাকে অবশ্যই তারা প্রতিবাদ করছে, এবং এই ধরনের কোনো অপপ্রচারে তারা কান দেবে না, এটা আমরা বিশ্বাস করি। বিএনপি মহাসচিব বলেন, বিজয়ের সুফল পেতে গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দিতে হবে, তা নিশ্চিতে ঐক্যবদ্ধ থাকতে হবে গণতান্ত্রিক শক্তিগুলোকে। কামরুজ্জামান রাজীব, এটিএন বাংলা, ঢাকা। আগামী 3 সপ্তাহের মধ্যে দেশের চলমান বিদ্যুৎ সমস্যা সমাধানের চেষ্টা করছে অন্তর্বর্তীকালীন সরকার। উপদেষ্টা পরিষদের বৈঠক শেষে রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে সংবাদ সম্মেলনে বন ও পরিবেশ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান জানান, ফান্ডের ব্যবস্থা করে বিদ্যুৎ খাতে দেনা পাওনা মিটিয়ে দ্রুতই ঘাটতি মেটানোর ব্যবস্থা করা হবে। এ সময় শ্রম উপদেষ্টা আসিফ মাহমুদ বলেন, বকেয়া বেতন ভাতার কারণে শিল্পাঞ্চলে শ্রমিক অসন্তোষ দেখা দিয়েছে। শ্রমিকদের আন্দোলনের পেছনে বিদেশি ষড়যন্ত্রের প্রমাণ পাওয়া গেছে বলেও জানান তিনি। জুলাই আগস্ট গণ অভ্যুত্থানে গণহত্যা, নির্যাতন, নিপীড়নের বিচারের জন্য শেখ হাসিনার দেশে ফিরিয়ে আনার বিষয়ে আলোচনা হয়েছে উপদেষ্টা পরিষদের বৈঠকে।
পচা থেকে তরতাজা দেশ করতে ব্যবসায়ীদের সহযোগিতা চেয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। রাজধানীর একটি হোটেলে ব্যবসায়ীদের সাথে মতবিনিময়ে তিনি বলেন, দেশ গঠনে যে সুযোগ এসেছে তা জাতির সামনে বারবার আসে না। এ সময় ব্যবসায়ীদের সামাজিক ব্যবসা করার আহ্বান জানিয়ে প্রধান উপদেষ্টা বলেন, এটি এমন একটি ব্যবসা যা নিজের টাকায় নিজেই চলতে পারে। শিল্প কারখানায় শ্রমিক মালিকদের সম্পর্ক উন্নত করে সামনে এগিয়ে যাওয়ার আহ্বান জানান ডক্টর ইউনূস। সংস্কার শুধু আমাদের করলে হবে না, শুধু সরকারের উপরে ছেড়ে দিয়েন না, সবাই মিলে সংস্কার করি। যেটা যেখানে দেখেন এটা আত্মজিজ্ঞাসা, কিচ্ছু না। আত্মজিজ্ঞাসা যে এটা না করলে বোধহয় দেশের জন্য ভালো হয়, সেটা থেকে মুক্তি পাওয়া, বেরিয়ে আসা যে এখন থেকে আমি করব না। এই ছেলেগুলোর দিকে তাকিয়ে আমি এটা পরিত্যাগ করলাম। আমরা যেখানে যেখানে ভুল পথে যাচ্ছিলাম সে ভুল পথে এখন আমরা সরে যাব যদি ভুল করে থাকি। সেই সংস্কারটা আমরা আমাদের প্রতিষ্ঠানে করতে পারি, আমাদের সমিতিতে করতে পারি, আমাদের আয়োজনে করতে পারি। এটা যেন আমরা করি। পুলিশ প্রশাসনের কাঙ্ক্ষিত সহযোগিতা পাচ্ছে না অন্তর্বর্তীকালীন সরকার। তবে সচিবালয়ে কু হবার কোনো সম্ভাবনা নেই বলে জানিয়েছেন ডাক, টেলিযোগাযোগ ও তথ্য উপদেষ্টা নাহিদ ইসলাম। তিনি বলেন, ছাত্র ও রাজনীতির পরিচয়ে বিভিন্ন জায়গায় চাঁদাবাজি চলছে, যা বন্ধে ব্যবস্থা নেওয়া হচ্ছে। সাইবার সিকিউরিটি সহ বিতর্কিত আইনগুলো বাতিল করা হবে বলেও জানান তিনি। সচিবালয়ে সাংবাদিকদের এসব তথ্য জানান তথ্য উপদেষ্টা। রিপোর্ট মাহবুব কবির চপরের। অন্তর্বর্তীকালীন সরকারের এক মাসেও স্বাভাবিক হয়নি পুলিশি কার্যক্রম, নিশ্চিত হয়নি নাগরিকদের নিরাপত্তা ব্যবস্থা। ডিসির পদ না পেয়ে সচিবালয়ে নজিরবিহীন আন্দোলন করেছেন প্রশাসন ক্যাডারের কর্মকর্তারা। জনস্বার্থের চেয়ে নিজেদের স্বার্থকে বড় করে দেখার অভিযোগ উঠেছে পুলিশ প্রশাসনে, নেমেছে স্থবিরতা। এসব স্বীকার করে দ্রুত ব্যবস্থা নেবার কথা জানালেন ডাক ও তথ্য উপদেষ্টা। প্রশাসনে স্থবিরতা তো আছে, এটা আমরা লক্ষ্য করছি এবং আমরা বিভিন্ন জায়গা থেকে অসহযোগিতা পাচ্ছি। আইন শৃঙ্খলার পরিবেশটি নিয়ে আমরা এখনো সন্তুষ্ট নই। এই ধরনের কোনো সম্ভাবনা নেই যে সেক্রেটারিয়েট কু বা এই ধরনের, কিন্তু একটা স্থবিরতা আছে এবং সেটি আসলে দ্রুত সময়ের মধ্যে কেটে যাবে বলে আমরা আশা করছি। তিনি বলেন, দেশের বিভিন্ন স্থানে সমন্বয় কিংবা রাজনৈতিক পরিচয়ে চাঁদাবাজি চলছে, যা বিব্রত করছে সরকারকে। সমন্বয় পরিচয় ব্যবহার করে দেশের বিভিন্ন জায়গায় নানা ধরনের সুযোগ সুবিধা, অন্যায্য অন্যায় সুযোগ সুবিধা নিচ্ছে মানুষ এবং চাঁদাবাজির মতো ঘটনাও ঘটছে। রাজনৈতিক দলের তৃণমূলের লোকেরাও কিন্তু এটার সাথে জড়িত এবং সেই রাজনৈতিক দলগুলোর প্রধানের সাথে কিন্তু আমরা কথা বলেছি এবং আপনারা দেখেছেন ইতিমধ্যে বিএনপি এবং বিভিন্ন রাজনৈতিক দল তারা কিন্তু তাদের জায়গা থেকেও কথা বলেছে, আশ্বস্ত করেছে। এবং পুলিশ প্রশাসন সবাই কিন্তু নির্দেশনা দেওয়া আছে চাঁদাবাজির সাথে যারাই জড়িত তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে। সম্প্রতি অনলাইনে খবর ছড়িয়েছে উপদেষ্টার কোটায় নাহিদের বোন পররাষ্ট্র মন্ত্রণালয়ে চাকরি পেয়েছেন, তবে একে ভিত্তিহীন বলে জানান তিনি। আমি যখন হাসপাতালে ছিলাম উনি তখন আমাদেরকে হেল্প করেছিলেন। আমি যতটুকু জানি উনি গণ অধিকার পরিষদের নেত্রী ছিলেন, আমাদের বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করেছেন। সেই জায়গা থেকে বিশ্ববিদ্যালয়ের বোন হিসেবে তিনি তখন আমাদেরকে অনেক হেল্প করেছিলেন। এটাই হচ্ছে তার সাথে আমার নিজের কোনো বোনই নেই, আমরা দুই ভাই, আসলে বোন নাই। তথ্য উপদেষ্টা বলেন, বাক স্বাধীনতা হরণ করে এমন কোনো বিতর্কিত আইন রাখবে না সরকার। সাংবাদিক সহ কারো বিরুদ্ধে উদ্দেশ্যমূলক মামলা থেকে বিরত থাকার আহ্বান জানান তিনি। উদ্দেশ্য প্রণোদিতভাবেও বিভিন্ন জায়গায় আসলে মামলা করা হচ্ছে এবং সাংবাদিকদের ক্ষেত্রে এরকম হতে পারে, বিভিন্ন জায়গায় মামলা করা হচ্ছে। নিরপরাধ ব্যক্তি যাতে সাজাপ্রাপ্ত না হয়, ভুক্তভোগী না হয়। তথ্য মন্ত্রণালয়ের বিতর্কিত প্রকল্পগুলোর তদন্ত ও 100 দিনের কাজের পরিকল্পনার কথাও জানান উপদেষ্টা। সংস্কার প্রস্তাবনা করেছে। মাহবুব কবির চপল, এটিএন বাংলা, ঢাকা। আজকে মূলত আমরা রাজধানীর প্রধান সড়কগুলো থেকে ব্যাটারি চালিত রিকশা তুলে দিতে শুরু করেছে পুলিশ। সকালে রাজধানীর বিভিন্ন সড়কে এই অভিযান চালায় ঢাকা মহানগর পুলিশ। এ সময় রাস্তায় চলাচল করা রিকশা আটক করে বাধা দেওয়া হয় চালকদের। দ্রুত এসব অটোরিকশা বন্ধ ও নীতিমালা না করলে রাজধানীর যানজট ও দুর্ঘটনা আরও বাড়বে বলে আশঙ্কা বিশেষজ্ঞদের। তরিক ইসলামের রিপোর্ট। হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের টার্মিনালে ব্যাটারি রিকশা উঠে যাওয়ার এমন দৃশ্য কয়েকদিন ধরেই ভাইরাল, যা নিয়ে সমালোচনা চলছে সামাজিক ও গণমাধ্যম জুড়ে।
শুধু নেট দুনিয়া নয়, অলিগলি থেকে রাজপথ দাপিয়ে বেড়াচ্ছে 3 চাকার অবৈধ এসব যান। রাজধানীর মগবাজার ও মৌচাকের ভিআইপি সড়কে নিষেধাজ্ঞা থাকার পরও ব্যাটারি রিকশা অবাধে চলতে থাকায় আতঙ্কিত যাত্রীরা। নিয়ম এসে 16 করে চালাই না, বেশি জোরে চালাইলে সমস্যা। তারা যেভাবে খুশি সেভাবে চালাইতেছে। তারপরে মনে করেন আপনি যাইতেছেন, মনে চাইছে ডাইনে বামে ঘুরাই দিতেছে। আর এদের তো গতি মনে করেন পারলে আমাদের সাথে প্রতিযোগিতা দিয়ে চালানোর চেষ্টা করে। ওরা রানিং অবস্থায় যে কোনো গাড়ি মারিয়া দেয় কিংবা লোকজন মারিয়া লায়। রাস্তায় শৃঙ্খলা ফেরাতে বৃহস্পতিবার সকাল থেকে নগরীর মূল সড়কে চলা এসব অটোরিকশার বিরুদ্ধে অভিযানে নামে পুলিশ। এই গাড়িগুলো আমরা ডাম্পিং করতেছি এবং আপনারা জেনে থাকবেন যে আমরা আজকেও এই যে মৌচাকের মোড়ে এবং মালিবাগ মোড়ে আমরা কয়েকটা গাড়ি ধরে রেখেছি। অবৈধ এসব অটোরিকশার চার্জ দেওয়ার বিশেষ বাণিজ্য রয়েছে বিভিন্ন গ্যারেজে। রিকশা প্রতি নেওয়া হচ্ছে 1200 টাকা করে। এভাবে কয়েক লাখ রিকশা থেকে আদায় করা হচ্ছে চার্জ ফি। সম্প্রতি সময়ে আমরা দেখেছি যে দেশে কিন্তু বিদ্যুতের চরম একটা সংকট চলছে এবং সেই বিদ্যুতের সংকটের একটা বড় কারণ কিন্তু এই অটোরিকশাগুলো, এবং এই অটোরিকশা চার্জ দেওয়ার ফলে কিন্তু এই বিদ্যুতের সংকটটা দিন দিন তীব্র থেকে তীব্রতর হচ্ছে। দ্রুত ব্যবস্থা নেওয়া না হলে এসব অটোরিকশা রাজধানীর যানজটকে ভয়াবহ পর্যায়ে নিয়ে যাবে বলে মনে করেন বিশেষজ্ঞরা। পুরা সড়ক ব্যবস্থাপনায় আমি মনে করি একটা বড় ধস নেমেছে। এখান থেকে পরিত্রাণের জন্য আমি প্রথমেই যেভাবে দেখি যে আসলে আমাদের সবচেয়ে বড় কথা হচ্ছে আমাদের নীতিমালা লাগবে। এখনও পর্যন্ত আমরা একটা নীতিমালা তৈরি করতে পারিনি, এবং এই যে ব্যাটারিচালিত রিক্সা, এটা কিন্তু বিগত এক যুগে আমি বলবো ধীরে ধীরে ক্যান্সারের সেলের মতন কিন্তু পুরো বাংলাদেশে ছড়ে গেছে। নানা ধরনের যান ব্যস্ত সড়কে এলোমেলো চলায় রাজধানীর বেশিরভাগ পথই এখন যানজটে অবরুদ্ধ। শুধু ঢাকাতেই এসব রিকশা রয়েছে 5 লাখের বেশি। তার উৎপাতে নগরীতে গণপরিবহন এখন চলছে পায়ে হাঁটার গতিতে। তরিক ইসলাম, এটিএন বাংলা, ঢাকা। আওয়ামী লীগ আমলে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ঘনিষ্ঠ সিন্ডিকেটের চাওয়া 100 কোটি টাকা ঘুষ দিতে রাজি না হওয়ায় বেসরকারি উড়োজাহাজ কোম্পানি ইউনাইটেড এয়ারওয়েজ বন্ধ করে দেওয়া হয় বলে অভিযোগ করেছেন প্রতিষ্ঠানটির মালিকরা। প্রবাসীদের বিনিয়োগে গড়া এই কোম্পানির উড়োজাহাজের বহর ছিল বিমানের চেয়েও বড়। এর 12টি এয়ারক্রাফট এখন পড়ে আছে বাংলাদেশ, ভারত ও পাকিস্তানের বিভিন্ন বিমানবন্দরে। 1,60,000 প্রবাসী বিনিয়োগকারীর ক্ষতি হয়েছে প্রায় 1,500 কোটি টাকা। ইউনাইটেড এয়ারওয়েজ উদ্ধারে এবার আইনি লড়াইয়ে যাচ্ছেন ক্ষতিগ্রস্ত প্রবাসীরা। কেরামতুল্লাহ বিপ্লব জানাচ্ছেন বিস্তারিত। 2007 সালের 10 জুলাই ঢাকায় প্রথম উড়োজাহাজ আনে ইউনাইটেড এয়ারওয়েজ বিডি লিমিটেড। শুরুতে 300 প্রবাসীর এই পাবলিক লিমিটেড কোম্পানির বিনিয়োগ ছিল 50 কোটি টাকা। মাত্র 3 বছরের মধ্যে কোম্পানিটির পরিশোধিত মূলধন দাঁড়ায় 200 কোটিতে। 2012 সালের মধ্যে 10টি উড়োজাহাজ দিয়ে অভ্যন্তরীণ ও আন্তর্জাতিক রুটে ফ্লাইট শুরু করে ইউনাইটেড এয়ারওয়েজ। 1 বছরে তারা বহন করে 2 লাখেরও বেশি যাত্রী, যা ওই সময়ে রাষ্ট্রীয় পতাকাবাহী বিমানের চেয়েও বেশি ছিল। সিলেট লন্ডন রুটে প্রথম সরাসরি ফ্লাইটও চালু করে তারা। ঠিক ওই সময়ই ইউনাইটেড এয়ারওয়েজকে জিম্মি করা হয় চাঁদার জন্য। আওয়ামী লীগের অনেক নেতা, উচ্চ লেভেলের নেতা কর্মীদের বিভিন্ন ধরনের রিকোয়েস্ট আসছে, বিভিন্ন ধরনের আপনার চাঁদা দেওয়ার জন্য। এগুলো আমরা দিতে পারিনি। এমনকি ইউনাইটেড এয়ারওয়েজ বন্ধ হওয়ার পরে আমার কাছে প্রস্তাব আসছে যে ওনাদেরকে 100 কোটি টাকা দিলে, ব্যক্তিগতভাবে দিলে ওনারা এটা চালু করার ব্যবস্থা করে দেবেন। রাশেদ খান মেনন সাহেব, এমনকি উনি আমাকে বলছে যে আওয়ামী লীগের বড় বড় নেতারাই আপনার এটাতে জড়িত, আপনি ওনাদেরকে ম্যানেজ করেন। বিএনপি জামাতের কোম্পানি এই বলে প্রবাসী ব্যবসায়ীদের ব্যবসা বন্ধ করে দেশ ছাড়তেও বাধ্য করা হয়েছিল আওয়ামী লীগ শাসনামলে। জারি করা হয়েছিল হুলিয়া। ওনাদের টাকা দিয়ে ওনাদেরকে এত বড় অঙ্কের ব্রাইবিং করে আমার দ্বারা মোটেও সম্ভব ছিল না, এবং একটা পর্যায়ে আমাকে দেশ থেকে বাইরে চলে যাওয়ার জন্য ওনারা বাধ্য করছেন। 72% সারচার্জ পৃথিবীর কোনো উদাহরণ নাই। একটা এয়ারলাইন যেটা কোনো ফাংশনেবল না, এটাকে আবার জীবিত করতে হয়, তাহলে এই সারচার্জটা মওকুফ করে দেওয়া, এবং সিভিল এভিয়েশনের সহযোগিতায় আমরা এই এয়ারলাইনে আমি নতুন কিছু ATR বা টার্বোপ্রপ নিয়ে এসে ডোমেস্টিক শুরু করা। আমি সেটা চেষ্টা করতে পারি, অথবা ওনারা যাদেরকে দিয়েই এটা করাতে চান সেটা করতে পারেন। তবে অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেবার পর দেশে ফিরে ইউনাইটেড এয়ারওয়েজ আবারও চালুর চেষ্টা করছেন প্রবাসী বিনিয়োগকারীরা। আইনি লড়াই শুরু করেছেন, অভিযোগ দিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের কাছেও।
এরপর তা খতিয়ে দেখা শুরু করেছে সিভিল এভিয়েশন। আমাদের সাথে আমরা বসেছিলাম, ডিটেল ডিসকাশন করেছিলাম, আমাদের কিছু সমস্যা জটিলতা আছে, সেগুলো আমরা চেষ্টা করবো আমাদের পক্ষ থেকে যতটুকু সম্ভব সমাধান করে দেওয়া। বাট আমাদের এয়ারলাইন্সকে আমাদের লাইনে আনার জন্য যত রকম ফ্যাসিলিটি দেওয়া দরকার আমরা সব দিব আইনের ভিতরে থেকে। ঢাকা বিমানবন্দরে পড়ে থাকা ইউনাইটেড এয়ারওয়েজের 8টি উড়োজাহাজ ভাঙারি হিসেবে কেজি দরে বিক্রির চেষ্টাও করা হয়েছিল আওয়ামী লীগ আমলে, যার দাম এখনও 200 কোটি টাকার বেশি বলে জানান মালিকরা। এসব উড়োজাহাজের বেশিরভাগই মেরামত করে ফের চালানো সম্ভব বলেও মনে করেন তারা। কেরামতুল্লাহ বিপ্লব, এটিএন বাংলা, ঢাকা। চলমান শ্রমিক আন্দোলনে সাভারের আশুলিয়ায় আজ বন্ধ হলো আরও কয়েকটি পোশাক কারখানা। এ নিয়ে বন্ধ কারখানার সংখ্যা দাঁড়ালো 219টিতে। এর মধ্যে শ্রম আইনের 13(1) ধারায় বন্ধ ঘোষণা করা হয়েছে 86টি কারখানা। 133টি কারখানায় আজকের জন্য সাধারণ ছুটি ঘোষণা করেছে কর্তৃপক্ষ। আশুলিয়া শিল্প পুলিশ 1 এসপি সারওয়ার আলম বলেন, চলমান শ্রমিক আন্দোলনের জেরে পোশাক কারখানাগুলোয় অনির্দিষ্টকালের জন্য বন্ধ ও কয়েকটিতে ছুটি ঘোষণা করেছেন মালিকপক্ষ। এর বাইরে শিল্পাঞ্চলে সড়ক অবরোধ বা কোনো ধরনের বিক্ষোভের খবর পাওয়া যায়নি বলে নিশ্চিত করেন তিনি। এদিকে শিল্পাঞ্চলের অন্যান্য কারখানা সহ ঢাকা ইপিজেড এর কারখানাগুলো চালু রয়েছে। শিল্পাঞ্চলে যে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা এড়াতে কারখানাগুলোর সামনে মোতায়েন রয়েছে অতিরিক্ত পুলিশ, অব্যাহত রয়েছে যৌথ বাহিনীর টহল। আলোচনার মাধ্যমে নিজ অধিদপ্তরের সংকট নিরসনে আশ্বাস দিয়েছেন সমাজ কল্যাণ উপদেষ্টা শারমিন এস মুর্শিদ। অধিদপ্তরে কর্মকর্তা কর্মচারীদের দাবির প্রেক্ষিতে তিনি এ আশ্বাস দেন। সমাজ কল্যাণ মন্ত্রণালয়ের সচিব মোহাম্মদ খায়রুল আলম শেখের অপসারণ, বঞ্চিতদের পদোন্নতি সহ 4 দফা দাবি জানান আন্দোলনকারীরা। যৌক্তিক দাবিগুলো পূরণে সময় চেয়ে উপদেষ্টা আরও বলেন, অধিদপ্তরের কাজের মান উন্নয়ন করতে হবে। আপনাদের দাবি যেটুকু মানা সম্ভব বর্তমান সীমাবদ্ধতার ভেতরে সেটুকু অবশ্যই আমরা দেখব। আমি ডিজি সাহেবের সাথে বসবো, প্রয়োজন হলে আপনাদের মধ্য থেকে দু একজনকে আমরা ডেকেও নেব, যাতে করে আমরা সকলে মিলে বসে এটা অ্যানালিসিস করি। কক্সবাজার সীমান্তে নতুন করে বেড়েছে রোহিঙ্গা অনুপ্রবেশ, আর এতে সহযোগিতা করছে দুদেশের দালাল চক্র। রোহিঙ্গা অনুপ্রবেশের নিরাপত্তা ঝুঁকি সহ নানা সংকট দেখা দিয়েছে উখিয়া ও টেকনাফের ক্যাম্পগুলোতে। অবৈধ অনুপ্রবেশ ঠেকাতে কঠোর অবস্থানের কথা জানিয়েছে বিজিবি। কক্সবাজার প্রতিনিধি মজেম হোসাইন শাকিলের পাঠানো রিপোর্ট জানাচ্ছেন ফারহিন ইসলাম টুম্পা। কক্সবাজারের টেকনাফ সীমান্তের 20টি পয়েন্ট দিয়ে অনুপ্রবেশ করছে রোহিঙ্গারা। এজন্য দালাল চক্র তাদের কাছ থেকে মাথাপিছু 20,000 টাকা নিয়ে সহযোগিতা করছে বলে অভিযোগ উঠেছে। বড় বড় হাতিয়ার মাঝে ফেলতে মাঝে মাপাগি মাঝে আঙ্গুরি না ফারি হানালু দুঃখ পাইরে সম্মুখার খেসুর আসানো দেখি ওরা আড়ি আড়ি আনালা দিয়েছি বদাসবি না হারা মানি মরির বাদে আর হয়তো না ভাইয়ের বেশি হস্য ভাইরে আরা দাইছি দি। ক্যাম্পের রোহিঙ্গা নেতা ও জনপ্রতিনিধিরা বলছেন, গত 2 সপ্তাহে 10 থেকে 20,000 রোহিঙ্গা নতুন করে বাংলাদেশে ঢুকেছে। অপেক্ষায় আছে আরও প্রায় 1,50,000। এতে নিরাপত্তা সহ নানা সংকটে দেখা দিয়েছে রোহিঙ্গা ক্যাম্পগুলোতে। এটা আসলে আমরা খুবই এটা নিয়ে আতঙ্কে আছি, কারণ অনেক 2017 সালে বিপুল পরিমাণ রোহিঙ্গা আমাদের দেশে আমাদের বোঝা হয়ে আছে। সে কারণে যদি আবার নতুন করে রোহিঙ্গা আসে সেটা আমাদের জন্য আরেকটি বোঝা বলে মনে করি। অনুপ্রবেশ ঠেকাতে সীমান্তে বিজিবি সহ আইন শৃঙ্খলা বাহিনীর টহল জোরদার করা হয়েছে। ব্যুরো রিপোর্ট, এটিএন বাংলা। যারা ব্যাংক লুটপাট করে দেশের অর্থনীতির ক্ষতি করেছে, ব্যাংকের সাথে তাদের কোনো ধরনের সংশ্লিষ্টতা রাখা ঠিক হবে না বলে মনে করে বাংলাদেশ অ্যাসোসিয়েশন অফ ব্যাংকার্স বিএবি। বাংলাদেশ ব্যাংকের গভর্নর আহসান এইচ মনসুরের সঙ্গে সাক্ষাৎ শেষে সাংবাদিকদের কথা বলেন সংগঠনটির সভাপতি আব্দুল হাই সরকার। ব্যাংক খাতে সংস্কারে গঠিত টাস্কফোর্স যেন বিএবির সঙ্গে মিলে কাজ করে সেই আহ্বান জানায় সংগঠনটি। আব্দুল হাই সরকার বলেন, সংস্কার চাইলে গঠিত টাস্কফোর্সকে কাজ করতে হবে ব্যাংকারদের নিয়েই। আমাদের কোর্সে দে শুড বি ওয়াইপড আউট ফ্রম দি সেল ব্যাংকের থেকে। এই সেক্টরতে থাকাই উচিত না, যেহেতু অনেক ক্ষতি করে ফেলছে। আর আমাদের এই ক্ষুদ্র দেশ, এই আমাদের এই মানে মোটামুটি এই সরকার চেঞ্জে তো অনেক ক্ষতি হয়ে গেছে আমাদের কাজে। এখন ওই সমস্ত যদি আমরা প্রশ্রয় দিই আমরা, তাহলে তো আমাদের দেশই পুরো ধ্বংস হয়ে যাবে। টাস্কফোর্স করুক আর যাই যেটাই করুক, সেটা আমাদের সাথে আলোচনা করতে হবে। টাস্কফোর্স তো কিছু করতে পারে না যদি আমরা আমার সাথে আলোচনা না করি। আমি বলছি যে আমাদের উই শুড বি হার্ড, মানে আমাদের শুনতে হবে আমাদের কথা। আমরা যারা ব্যাংক পরিচালনা করি, আমরা পলিসি পরিচালনা আমরা করি, কাজে আমাদের সাথে আলাপ করে নিলে ভালো হয় আর কি। আল আরাফা ইসলামী ব্যাংক অর্থ সংবাদ।
নির্ধারিত সময়ের মধ্যে সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন দিয়ে যতটুকু সম্ভব এফবিসিসিআই এর সংস্কার করা হবে বলে জানিয়েছেন প্রতিষ্ঠানটিতে নিয়োগ পাওয়া প্রশাসক হাফিজুর রহমান। তিনি জানান, যতটুকু সংস্কারে সম্ভব হয় সেটা বাস্তবায়ন করে এফবিসিসিআইকে পুনরায় গ্রহণযোগ্য অবস্থায় ফিরিয়ে আনা হবে। একই সাথে বেশ কিছু কাজ নির্ধারিত সময় শেষ করতে দ্রুত নানা উদ্যোগ নেওয়া হবে বলেও জানান প্রশাসক। আমি সকলের কাছে সহযোগিতা চাব যে সামনে এই যদি সংস্কার যতটুকু সম্ভব হয় সেটি করে আমরা এই বিসিসি একটা সুষ্ঠু সবার কাছে গ্রহণযোগ্য নির্বাচন করে আমরা যেন দ্রুত নির্বাচিত প্রতিনিধিদের হাতে এই ব্যবসায়ী সংগঠন শীর্ষ সংগঠনটির কার্যভার তুলে দিতে পারি, সেটাই আমাদের টার্গেট। বাংলাদেশের নবায়নযোগ্য জ্বালানি খাতে বিনিয়োগে চীনের বহুজাতিক কোম্পানিগুলোর ব্যাপক আগ্রহ রয়েছে বলে জানিয়েছেন দেশটির রাষ্ট্রদূত ইয়াও ওয়েন। রাজধানীর গুলশানে ওয়ালটন ও হুয়াওয়ে কোম্পানির মধ্যে নতুন প্রযুক্তির লিথিয়াম আয়ন ব্যাটারি উৎপাদন চুক্তি সই অনুষ্ঠানে তিনি একথা বলেন। কোম্পানি দুটির যৌথ কর্মকাণ্ডের কারণে বিনিয়োগ বৃদ্ধি, কর্মসংস্থান সৃষ্টি এবং রপ্তানির পরিসর বাড়ার সম্ভাবনা রয়েছে বলেও মন্তব্য করেন রাষ্ট্রদূত। আর্ক ব্র্যান্ডের এই ব্যাটারি বিভিন্ন শিল্প ও টেলিযোগাযোগ খাতের যন্ত্রে ব্যবহৃত হয়। দেশে বছরে ৮০,০০০ পিস ব্যাটারি যৌথভাবে উৎপাদন করবে হুয়াওয়ে ও ওয়ালটন। চুরি হলে ট্র্যাক করে উদ্ধার করা যাবে এই ব্যাটারি। ২০২৫ সালে বাণিজ্যিকভাবে বাজারে ছাড়া হবে নতুন প্রযুক্তির আর্ক ব্যাটারি। The Embassy of China in Bangladesh is promoting the establishment of joint working group with the Bangladesh side to land the project as soon as possible. So now I invite the Wharton, you also play the role to set up the solar panel manufacturing plants in Bangladesh. পার্টেক্স খেলার খবর। ভারত যতই শক্তিশালী হোক তাদেরও হারানোর সামর্থ্য রাখে বাংলাদেশ। মিরপুরে ভারত সিরিজ নিয়ে আনুষ্ঠানিক সংবাদ সম্মেলনে নির্বাচক হান্নান সরকার বলেন, কন্ডিশন আর প্রতিপক্ষের শক্তিমত্তা বিবেচনায় রেখে স্কোয়াড সাজিয়েছেন তারা। রিপোর্ট এস.এম. আশরাফের। মিরপুরে চলছে ভারত বধের প্রস্তুতি। সদ্যই পাকিস্তানকে হারানোর অভিজ্ঞতা বাংলাদেশের ক্রিকেটারদের আত্মবিশ্বাস যোগাবে, যদিও নিজেদের মাটিতে ভয়ঙ্কর রোহিত শর্মার দল। নির্বাচক হান্নান সরকার বলেন, সব ধরনের চ্যালেঞ্জ নিতে প্রস্তুত তারা। আমাদের দল কিন্তু এখন ইনএক্সপিরিয়েন্স বা আমরা ছোট দল বা আমরা ভালো করবো না সেটা বলার সুযোগ নেই। আমাদের দলে কিন্তু 150-200 করা প্লেয়াররাও রয়েছে এবং তারা কিন্তু ফর্মে রয়েছে। চ্যালেঞ্জ থাকবে, বাট আমি বলবো না যে একদম পাকিস্তানের সঙ্গে যতটা কমফোর্টেবলি আমরা ডোমিনেট করে উইন করে এসেছি সেই কমফোর্ট জোনটা হয়তো থাকবে না, বাট ভালো খেললে অবশ্যই জেতা সম্ভব। স্কোয়াডে ইনজুরির কারণে এবার নেই শরীফুল ইসলাম। তার পরিবর্তে কেন জাকের আলী, তার ব্যাখ্যাও দিলেন হান্নান সরকার। আমরা একটা জিনিস মাথায় রেখেছিলাম, কন্ডিশন এবং অপোনেন্ট। সেই জায়গা থেকে পাকিস্তানে আমরা 5 জন সিমার নিয়ে গিয়েছিলাম, এখানে আমরা সিমারের সংখ্যাটা কমিয়ে 4 জনে এনেছি এবং একজন ব্যাটসম্যানের সংখ্যা বাড়িয়েছি, মিডল অর্ডার স্পেশালিস্ট। আমাদের টিম কম্বিনেশন আমাদের মনে হয়েছে যে মিডল অর্ডার একটা অপশন বাড়ানো আমাদের দরকার, যেহেতু কন্ডিশন এবং আমরা বললাম অপোনেন্ট, সেই জায়গা থেকে আমরা মিডল অর্ডার অপশনটা বাড়িয়েছি। চেন্নাইয়ে 19 সেপ্টেম্বর প্রথম টেস্ট আর কানপুরে 27 সেপ্টেম্বর দ্বিতীয় টেস্টে মুখোমুখি হবে ভারত ও বাংলাদেশ। এস.এম. আশরাফ, এটিএন বাংলা, ঢাকা। পাকিস্তানের বিপক্ষে টাইগারদের সাফল্যকে ঐতিহাসিক বলে অভিহিত করেছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। টেস্ট সিরিজে পাকিস্তানকে হোয়াইট ওয়াশ করায় জাতীয় ক্রিকেট দলকে সংবর্ধনা জানিয়ে তিনি বলেন, তাদের এ অর্জনে জাতি গর্বিত। জাতিকে একত্রিত করতে খেলোয়াড়দের শক্তির কথা স্মরণ করিয়ে দেন প্রধান উপদেষ্টা। আরও জানাচ্ছেন পরাগ আরমান। প্রথমবারের মতো টেস্ট সিরিজে পাকিস্তানকে হারানোর স্মৃতিটা এখনো বাংলাদেশের ক্রিকেটারদের কাছে টাটকা, জলজলে, কখনো মলিন হবার নয়। টেস্ট সিরিজ জয়ের পরপরই ফোনে টাইগারদের শুভেচ্ছা জানিয়েছিলেন দেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূস। ক্রিকেটাররা দেশে ফেরার পর তার কার্যালয় যমুনায় পুরো দলকে সম্বর্ধনা জানান তিনি। ক্রিকেটারদের স্বাগত জানানোর পর প্রধান উপদেষ্টা পাকিস্তানে পাওয়া সাফল্যকে ঐতিহাসিক বলে অভিহিত করেন। জাতীয় দলের এ জয় পুরো জাতিকে গর্বিত করেছে বলেও মন্তব্য করেন তিনি। প্রচন্ড শক্তি আছে, এই শক্তি থেকে আহরণ করা, তোমরা যে শক্তিতে সে আহরণ করার পদ্ধতি থেকে বার করতে পারে সেই জিনিসটার দিকে দৃষ্টি আকর্ষণ করছে। এই শক্তিটা কিভাবে আহরণ করা যায়,
তোমরা যে আজকে একটু আনন্দ উল্লাস করে দিলে, এই শক্তিটা তো জাতির শক্তি, কিন্তু সেই জাতির শক্তিটাকে প্রয়োগ করা, আহরণ করা, তারপরে আরো উচ্চ ধাপে নিয়ে যাওয়া, সেটাই হচ্ছে। জাতীয় ক্রিকেট দলের অধিনায়ক নাজমুল হোসেন শান্ত এই আয়োজনের জন্য প্রধান উপদেষ্টাকে কৃতজ্ঞতা জানান। আমাদের এই জয়টা দেশের মানুষদের মধ্যে হাসি এনে দিয়েছে এবং ভবিষ্যতে যেই টুর্নামেন্ট বা সিরিজগুলো আমাদের আছে ইনশাআল্লাহ আমরা আরো ভালো করার চেষ্টা করব। এবং স্যার আপনাকে অনেক ধন্যবাদ আবারও আমাদেরকে এইভাবে ইনভাইট করার জন্য, এবং আশা করব যে এভাবে স্যার আপনি আমাদের ক্রিকেটারদের পাশে থাকবেন ইনশাআল্লাহ। ক্রিকেটারদের সঙ্গে এ সময় উপস্থিত ছিলেন যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুইয়া, বিসিবি সভাপতি ফারুক আহমেদ, পরিচালক নাজমুল আবেদিন ফাহিম ও প্রধান নির্বাহী কর্মকর্তা নিজামুদ্দিন চৌধুরী সুজন। পরাগ আরমান, এটিএন বাংলা, ঢাকা। ভারতের বিপক্ষে 2 ম্যাচের টেস্ট ক্রিকেট সিরিজের জন্য 16 সদস্যের দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবি। সবশেষ পাকিস্তান সিরিজে চোটের কারণে দল থেকে বাদ পড়েছেন শরীফুল ইসলাম। কুচকির চোট এখনও সেরে ওঠেনি এই বাঁহাতি পেসারের। তার পরিবর্তে জায়গা পেয়েছেন উইকেট রক্ষক ব্যাটসম্যান জাকের আলী। 15 সেপ্টেম্বর টেস্ট সিরিজ খেলতে ভারতের উদ্দেশ্যে দেশ ছাড়বেন টাইগাররা। শেষ করার আগে বিআরবি কেবলস সংবাদ শিরোনাম জানিয়ে দিচ্ছি আরেকবার। 2 মেয়াদের বেশি প্রধানমন্ত্রী না থাকার আইন করে সংবিধান সংশোধন সম্ভব। রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর ক্ষমতার ভারসাম্য দরকার বললেন অ্যাটর্নি জেনারেল। নির্বাচন কমিশন পুনর্গঠনে আইনের পরিবর্তন চান সংস্কার কমিটির প্রধান ডক্টর বদিউল আলম। দুদককে ক্ষমতার প্রভাব মুক্ত রাখার পক্ষে ডক্টর ইফতেখারুজ্জামান। অন্তর্বর্তী সরকারের সংস্কারের রূপরেখাকে স্বাগত জানালো বিএনপি। স্বল্প সময়ের মধ্যে কাজ শেষ করে জনগণের প্রত্যাশিত নির্বাচন দাবি মির্জা ফখরুলের। এবং রাজধানীর প্রধান সড়কগুলো থেকে অটোরিকশা উচ্ছেদে পুলিশের অভিযান শুরু। দ্রুত বন্ধ না হলে যানজট ও দুর্ঘটনা বাড়ার আশঙ্কা বিশেষজ্ঞদের। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি। এটিএন বাংলা সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন youtube/ATN Bangla News।